মুখ সামলে কথা বলো মুবিন। যতদিন তোর কোনো ব্যবস্থা করতে হয় পারতেছি ততদিন তুই এই ঘরেই বন্দি থাকবি। তারপর মুবিনের মায়ের দিকে তাকিয়ে বললেন, আর তোমারে বলি, কান খুইলা শোনো, ছেলে যদি ঘর থেকে এক পা নড়ে আমি বুঝবো এটা তোমার কাজ। তোমার একদিন কি আমার একদিন। ছেলেরে হারাইতে না চাইলে চুপচাপ ঘরে যাও। বলে মনিরুল ইসলাম নিজের শোবার ঘরের দিকে রওনা দিলেন। 2 কদম আগে বাড়াতে পাঞ্জাবির পকেটে থাকা ব্যবহার্য সেলফোনটি বেজে উঠল। ফোনের স্ক্রিনের নম্বরটির দিকে নজর পড়তে চোখে মুখে সকল ভীতি এসে হানা দিল। ছেলের বয়সী এক ছেলে তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। বিষয়টি সত্যি হজম করার মতো নয়। ভীতি কাটাতে গিয়ে প্রথমবারে রিসিভ করতে ব্যর্থ হলেন। দ্বিতীয়বার বাঁচতে একবার পেছন ফিরে স্ত্রীর দিকে তাকালেন। তারপর ফোন কানে ঠেকিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। হ্যালো, চেয়ারম্যান সাহেব বলছেন? আহির তাচ্ছিল্যের সাথে বলল। মনিরুল ইসলামের ভেতরকার জমিয়ে রাখা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বললেন, হ্যাঁ বলছি। আহির বলল, ছেলে ঠিক মতো পৌঁছে গেছে আপনার নাকি? আহিরকে পুরো কথা শেষ করতে না দিয়ে নিজে থেকে বললেন, কি বলতে চাইছেন ভনিতা না করে স্পষ্ট বলুন। আমারও ভনিতা ছাড়াই কথা বলা পছন্দ। আপনাকে আমার কি বলার সেটা আপনি এতক্ষণে বুঝে যাওয়ার কথা চেয়ারম্যান সাহেব। গম্ভীর্যের সঙ্গে বলল আহির। মনিরুল ইসলাম না চাইতেই নরম আচরণ করলেন। দেখো বাবা, আমি তোমার বাবার বয়সী। সেদিন থেকে তোমার মতো শিক্ষিত ভদ্র ঘরের ছেলে আমার সাথে কঠোর আচরণ একদম মানাইস না, তাই না? তোমার বাবা মা শুনলেও তো খারাপ ভাববেন বলো। নিজের বাবা মায়ের কথা শুনতে আহিরের চোয়াল শক্ত হয়ে গেছে। একে তো লোকটা দিনের পর দিন অপরাধ করে এসেছে, ক্ষমতার জোর খাটিয়ে যে লোক নিজের ছেলেকে অপরাধী বানাতে উদ্বুদ্ধ করেছে, সেরকম একজন লোককে নিজের বাবার সাথে তুলনা করায় আহির তৎক্ষণাৎ রেগে গেছে। আপনার ছেলের ভাগ্য ভালো যে সে তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেছে। প্রতিভা জীবনে এই প্রথম আমার কাছে কিছু চেয়েছে। তার চেয়েও বড় কথা, আপনি তাকে হাতের কাছে পেয়েও কোনো ক্ষতি করেননি। আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না আমি। ঠিক জায়গা বুঝে তোপ ফেলেছেন। দেখ আহির, আমি সত্যিকার অর্থেই প্রতিভার কোনো ক্ষতি করতে চাইনি। হ্যাঁ মানছি, আমি অতীতে ভুল করেছিলাম। ছেলের দিক তাকিয়ে তার পাগলামোর সায় দিয়েছিলাম। আপনি কি চেয়েছেন কি চাননি সেটা আমার জানার বিষয় না। কেবল আপনার ছেলেকে সাবধান করে দেবেন, ওকে যেন আমার প্রতিভার আশেপাশে না দেখি। তাহলে পরের বার কিন্তু প্রতিভা কেন, আমার 14 কুষ্টির কারো ক্ষমতা নেই আপনার ছেলেকে আমার হাত থেকে বাঁচানোর। আরেকটা কথা, কি বলছিলেন যেন? আপনি আমার বাবার মতো? আমার বাবা যাই হোক, আপনার মতো নিজের ছেলেদের অপরাধী বানায়নি। সুতরাং পরের বার থেকে কারোর সাথে নিজেকে তুলনা করার আগে ভেবে নেবেন। বলে অপর পাশ থেকে মনিরুল ইসলামের জবাবের উপেক্ষা করে ফোন কেটে দিল আহির। ফোনের স্ক্রিনে চোখ পড়তে আহিরের চোখ কপালে ওঠার উপক্রম হলো। রাত 1টার বেশি বেজে গেছে। কখন টেরই পেল না সে। অথচ ঘরে তার প্রিয়া তার অপেক্ষায় বসে প্রহর গুনছে। ভেবে ছাদ থেকে যেতে উদ্যত হলো। নীরার ভেতরটা জ্বলে যাচ্ছে না পাওয়ার বেদনায়। ছোট থেকে বিলাসিতার মাঝে বড় হওয়া মেয়ে নীরা। জীবনে এটাই প্রথম যা সে পায়নি। যখন যা চাইতো তাই পেত। বাবা মায়ের আদরের মেয়ে বলে কথা কিনা। বিলাসিতার মাঝে বড় হওয়া প্রতিটি ছেলে মেয়েদের মধ্যে এমন প্রবণতা প্রবলতর। জীবনে কত ছেলেকে তার রূপ সৌন্দর্যের মোহে ঘায়েল করেছে সে। কত ছেলে যে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ফেলে দিয়েছে তা গুণে হিসাব করার উপায় নেই। অথচ একজনের কাছে এসে তাকে পরাজয় স্বীকার করতে হয়েছে। সেই ছেলেটি আর কেউ নয়, আহির। আহিরকে পেতে পৃথিবীর সকল অপকর্ম করতে কার্পণ্য করেনি। তার ধারণা সবটা ঠিকঠাক থাকলে আহিরের সাথে বিয়েটা ঠিক হতো, যদি না শেষ মুহূর্তে প্রতিভা নামক পথে কাটা এসে পায়ে বিঁধত। আহিরের পাশে অন্য কারোর উপস্থিতি সহ্য করার মতো অবস্থায় নেই নীরা। তবুও আত্মীয়তায় দোহাই দিয়ে বাবা মায়ের সাথে আহিরের রিসেপশনের অনুষ্ঠানে আসতে হয়েছে তাকে, না হলে কখনোই আসতো না। নিধির সুপারিশ ক্রমে রাতটা এখনো কাটানোর সিদ্ধান্ত নিল। আহিরের রুমের সামনে ভাই বোনের গা জ্বালানো হাসি ঠাট্টা নীরার ভেতরকার জমে থাকা লোভ প্রকাশ পেতে চাইছিল। নিজেকে দমিয়ে রাখার উদ্যম চেষ্টা থেকে সরে এলো। পা বাড়ালো ছাদের দিকে। ছাদে আসার সাথে সাথে যা শুনলো তাতে করে তার মনটা হঠাৎ করেই ভালো হয়ে গেল। নতুন এক পরিকল্পনা প্রণয়নের জন্য মাথা চাড়া দিয়ে উঠল। সুব্রতার গোলাপি রং মিশেলে কামিজ পরিহিতা,
এক প্রাণয়িনী নারী আহিরের সামনে দাঁড়িয়ে আছে, যাকে কিনা নিজের স্বামীর অপেক্ষা থাকতে গিয়ে এতক্ষণ যাবৎ রুমে একা বসে থেকে ধৈর্যহারা হতে হয়েছে। ভেজা চুলগুলো বেয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে, চেহারা জুড়ে কিঞ্চিত রাগের চাপ স্পষ্ট। স্বামীর উপস্থিতি টের পেয়ে 2 হাত কোমরে রেখে দাঁড়িয়ে আছে প্রতিভা, দৃষ্টি সামনে দাঁড়িয়ে থাকা কাঙ্ক্ষিত ব্যক্তিটির দিকে। রাগের কারণটা যদিও বুঝতে একটুও সময় লাগেনি আহিরের। মনে মনে ভাবলো, বেবি কি তবে রেগে তাকে রুম থেকে বের করে দেবে? নাকি বাংলা সিনেমার নায়িকাদের মতো বলে বসবে, দেরি করে আসার জন্য শাস্তি স্বরূপ খাটের নিচে নয়তো সোফায় গিয়ে ঘুমান। কথাটা ভাবতে গিয়ে আহির সে মুহূর্তে এক প্রকার ভুলেই গিয়েছে যে তার রুমের সোফায় অনুপস্থিতি। এখন না তার রাত কাটাতে হয় ফ্লোরে ঘুমিয়ে। তারপরও ঘটা করে এক অভ্যাস বানিয়েছে। পাশে বউ না থাকলে চোখে ঘুম তো দূরের কথা, ঘুমের মামা কাকারাও ধরা দেয় না। ছাদে দাঁড়িয়ে থাকতে গিয়ে কখন যে এত সময় পেরিয়ে গেছে টেরই পায়নি সে। আহিরকে দাঁড়িয়ে থেকে চুপচাপ নজর বুলাতে দেখে প্রতিভা বলল, কোথায় ছিলেন এতক্ষণ? কার কাছে গিয়েছিলেন? আহিরের জবাব এলো, বাহ, তুমি তো দেখছি সত্যি সত্যি বউদের মতো আচরণ করা শুরু করে দিয়েছো। ব্যাপার কি বলো তো? প্রতিভা ভ্রু কুঁচকে তাকালো, জিজ্ঞেস করলো, বউদের মতো মানে? আমি ছাড়াও কি আপনার আরো বউ আছে? আহিরের মধ্যে পরিবর্তন ঘটল না, বরং কথার ফাঁকে প্রতিভার খুব কাছাকাছি চলে এলো। প্রতিভা কিছু বুঝে ওঠার আগেই দুহাতে প্রতিভার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। কানের কাছে ফিসফিস করে বলল, বউ তো আপাতত একটাই, তবে তুমি অনুমতি দিলে আরো একটা নিয়ে আসবো। শত হলেও তোমার কথা তো আমি ফেলতে পারি না, বলো। শুরুতে প্রতিভা বাধা দিতে না চাইলেও আহিরের মুখে দ্বিতীয় বিয়ের কথা শুনে তার থেকে সরে যাওয়া তাগাদা দেয়। কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্র অভিমানীরা যে দল পাকিয়ে এসে উকি দিতে শুরু করেছে মনের কোণে। যত যাই হোক না কেন, কোনো মেয়েই চাইবে না নিজের উপস্থিতিতে তার স্বামীর ক্ষেত্রে অন্য মেয়ে এসে ভাগ বটোয়ারা বসাক। আহির বিরক্তির সাথে বলল, এমন করছো কেন? মাত্রই তো জড়িয়ে ধরলাম। ছাড়ুন আমাকে, যান গিয়ে আর একটা বিয়ে করেন। আমি তো এমনিতেও আপনার যোগ্য নই। অভিমানের সাথে সারা দিন ধরে জমিয়ে রাখা কথাটাও মুখ ফুটে বেরিয়ে এলো যেন। প্রতিবার অভিমান বুঝতে পেরে আহির রাগের বদলে সামান্য হাসলো। আমি বলেছি একবারও যে তুমি আমার যোগ্য নও। যোগ্য হলে নিশ্চয়ই অন্য আরেকটা বিয়ে করতে চাইতেন না, তাই না? যা বাবা, এখন আমার দোষ হয়ে গেল সব। তুমি তো বললে বউদের কথা, তাই তো দুষ্টুমি করে বলেছি আরেকটা বিয়ে করার জন্য অনুমতি দিতে। না হলে আমার এত বউয়ের দরকার পড়েনি, একটাই ঠিক আছে। কত কষ্ট করে এটাকে পেয়েছি, আর দরকার নেই বাবা। আহিরের কথায় প্রতিবার অভিমানে ভাটা পড়ল, মাথা হেলিয়ে দিল আহিরের বুকে। আজ যে নিজেকে নিজের কাছে ভীষণ সুখী মনে হচ্ছে। ছোট থেকে কখনো কি ভেবেছিল আহিরের মতো জীবন সঙ্গী তার জন্য আল্লাহ মিলিয়ে রেখেছেন? মনে মনে আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করলো। না চাইতে মনের অজান্তে মুখ ফুটে বেরিয়ে এলো এতদিন যাবৎ মনে মনে লিখে রাখা ডায়েরির পাতা। ইচ্ছে হলো আহিরকে সবটা পড়ে শোনাতে। এই যাবৎ টুকে রাখা সব প্রশ্নের জবাব বেরিয়ে এলো। চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আহিরের বুকে। আহির বুঝলো প্রতিভা কাঁদছে, অথচ কিছুই বলল না। এ অশ্রু বর্ষণের কারণ যে তার অজানা নয়, বরঞ্চ এ তো ছিল তার প্রণয়িনীকে দেওয়া কথা। কখনো কোনো দুঃখ তাকে ছুতে না পারুক, তার চাইতে সুখের অশ্রু দিয়েই না হয় তার বুক ভাসুক। আমাকে কখনো ছেড়ে যাবেন না তো আহির? কথাটা বলার সময় প্রতিবার কণ্ঠে কেমন অসহায়ত্ব ফুটে উঠল। তোমাকে ছেড়ে যাব বলে তো নিজের করে নিইনি প্রিয়তম। তোমাকে যেন আমার পরিবার সামাজিক স্বীকৃতি স্বরূপ মেনে নেয়, তাই তো এত কাঠখড় পোড়ালাম। আহিরের মুখে মাত্র 4 শব্দের প্রিয়তম শব্দ শুনে প্রতিবার গা বেয়ে এক প্রকার শীতল বাতাস বয়ে গেল। আমার কি মনে হয় আহির জানেন? আহিরের তরফ থেকে ছোট করে জবাব এলো, কি? ছোটবেলায় মা থেকে শুরু করে সব শেষে নিজের পরিবার সহ এ যাবৎ যত কিছু হারিয়েছি, সবটার বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। আপনি ব্যতীত আমার হারানোর মতো কোনো সম্পদ যে অবশিষ্ট নেই। আমার ইদানিং খুব ভয় হয় এটা ভেবে যে সবকিছুর মতো আপনি আমার জীবন থেকে হারিয়ে যাবেন না তো। যদি হারিয়ে যান তবে যেন সেদিনই আমার জীবন শেষ দিন হয়। প্রতিবার মাথা নিজের বুক থেকে তুলল আহির, শক্ত গলায় বলল, এই মেয়ে, তুমি কি জানো তুমি কি ঠিক বলছো? প্রতিভা মাথা নিচু করে বলল,
জানবো না কেন, খুব ভালো করেই জানি। আহির কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কচু জানো, যদি জানতেই তাহলে ঠিক বুঝতে পারতে আমার প্রাণ ভোমরা যে তোমাতে নিবদ্ধ। রাত বাড়তে হু হু করে শরীরের তাপমাত্রা বেড়ে গেল প্রতিভার। একটু পর পর সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। ঘুমের ঘোরে বারবার একটা কথাই আওড়াতে শোনা যাচ্ছে, যা শোনা যাচ্ছিল অনেকটা এমন, আমাকে প্লিজ ছেড়ে যাইয়েন না। প্রতিভাকে আহির নিজের বুকে আগলে রেখে ঘুমিয়েছিল বিধায় আহিরের চোখে লেগে আসা ঘুম ভেঙে যায়। হাত বাড়িয়ে বেডের পাশে রাখা ল্যাপটপটি জ্বালালো। প্রতিভাকে ডেকে তোলার প্রয়োজন মনে করলেও আর ডেকে তুলল না। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই প্রতিভার শরীরের তাপমাত্রা এতটা বেড়ে যাওয়ার বিষয়টি তার মাথায় ঢুকল না। পরক্ষণে পুরো ব্যাপারটি পরিষ্কার হয়ে গেল। সূর্যের সোনালী রোশনি জানালার পর্দা ভেদ করে রুমে প্রবেশ করছে। বেলা গড়িয়েছে অনেকক্ষণ। চোখ খুলতে প্রতিভা দেখল পাশের লোকটি অনুপস্থিত। দেয়াল ঘড়িতে তাকালে দেখল সকাল 10টার কাটার পৌঁছে গেছে। এতক্ষণে পাশের লোকটি থাকার কথাও নয়, নিশ্চয়ই বেরিয়ে গেছে। নিজের ওপর বড্ড রাগ হলো প্রতিভার। এতটা বেখেয়ালি আচরণ কেন করলো সে? লোকটা তার জন্য এত কিছু করলো, অথচ সে কিনা পড়ে পড়ে বেলা অবধি বেঘরে ঘুমাচ্ছে। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে প্রবেশ করতে নজর গেল সবার দিকে। বাসার সবার মাঝে আহিরকেও সেখানে দেখতে পেয়ে মনটা আপনা আপনি প্রফুল্ল হয়ে গেল। কিন্তু তার পরপর বাসার এত সদস্যর সামনে দিয়ে হেঁটে যেতে ভীষণ অস্বস্তি বোধ করলো। বাড়ির সবচেয়ে বড় সদস্যের একজন হাওয়া বেগম, যিনি এখনো সম্পূর্ণ প্রতিভার বিরুদ্ধে রয়েছেন। প্রতিভার উপস্থিতি লক্ষ্য করে নাবিলাকে ডেকে বললেন, নাবিলা কই গেল? আমার বড়লোক বউ আইছে, ওরে খাওয়ান দে। কথাটা যে তিনি তাচ্ছিল্যের সাথে বলেছেন তা বুঝতে বাকিদের কারোর অসুবিধা হয়নি। হাওয়া বেগমের কথা নীরা এবং নিধির কাছে বেশ ভালো লেগেছে। নীরা টিপ্পিনি কেটে বলল, দাদি ঠিকই বলেছেন, না হলে এতদিনে ও বুঝি মানুষ যে বাসায় থাকে সে বাসার নিয়মকানুন আয়ত্ত করতে পারে না, অথচ আমাকে দেখেন বোনের বাসা হলেও ঠিকই বুঝে গিয়েছি। প্রতিভা কিছু বলতে যাবে তার আগে আহির মুখ খুলল। মা, প্রতিভা কাল সারা রাত অসুস্থ ছিল, তাই উঠতে একটু দেরি হয়ে গেছে। পরের বার থেকে আর এমনটি হবে না। নিধি আহিরকে লক্ষ্য করে বলল, একটু বাহ আহির, তুমি তো দেখছি একদম বউয়ের আঁচল ধরে চলতে ভালো শিখে গেছো। আহির ঠোঁটের কোণে হাসি টেনে বলল, বউয়ের আঁচল কোথায় ধরতে পারলাম? দেখছেন না বউ কত দূরে দাঁড়িয়ে আছে। এত দূর থেকে তার আঁচল ধরাটা তো সম্ভব না ভাবি। শত হলেও জিনদের মতো আধ্যাত্মিক ক্ষমতা তো আল্লাহ আমাকে দেননি। নিধি খানিকটা বিরক্ত হলো। আহিরের সব জায়গায় ফাজলামো করার স্বভাব জানা থাকলেও এতটা ফাজলামো করবে তা বুঝতে পারেনি নিধি। আমি এভাবে আঁচল ধরতে বলিনি আহির, আমি বুঝিয়েছি সবসময় বুড়োর দোষ ঢাকবার চেষ্টা করছো তুমি, বাবা মায়ের কথা ভুলে বউয়ের সঙ্গ দিচ্ছ, এটা কি ঠিক বলো তো? ভাই ভাবিদের কথার মাঝে রাতিশা চুপ করে থাকতে পারলো না, বলল, সোজা সাপটা কথা বললেই তো পারো ভাবি, যে নিবিড় ভাইয়ার মতো হতে। শোন আহিল ভাইয়া, তুই বরং এখন থেকে নিবিড় ভাইয়াকে একটু ফলো করবি, বুঝলি? তবে হ্যাঁ, আবার পুরোপুরি করিস না, পাশাপাশি আমাদেরও একটু খেয়াল রাখিস। রাতিশার কথায় নিধি থতমত খেয়ে গেল। মুখ ফুটে কোনো শব্দ বেরিয়ে এলো না। বোনের পরিবর্তন লক্ষ্য করে নীরা জানালো, ও বাবা রাতিশা, সূর্য আজ কোন দিক থেকে উঠেছে বলো তো? যে মেয়েকে তুমি দেখতেই পারতে না, যে তোমার এত বড় ক্ষতি করলো, তার পক্ষ নিতে শুরু করলে কবে থেকে? কই নিরাপু, আমি তো কারো সঙ্গ নিচ্ছি না। তাছাড়া তুমি যেমন তোমার বোনের পক্ষে, আমিও তেমন প্রতিভার পক্ষে। যদি সম্পর্কের দিক থেকে দেখো তাহলে বলবো ও আমার বোনই হয়। আফটার অল আমার বোন হয়েই তো এসেছিল এ বাসায়। হাওয়া বেগম বসে বসে সবটা শুনলেন। বাড়ির বাকি সদস্যদের মধ্যে ইব্রাহিম সাহেব এবং ইলিয়াস রহমান অনেকক্ষণ আগে টেবিল ছেড়েছেন। নিবিড়কে সচরাচর টেবিলে থাকতে দেখা যায় না, কিন্তু আজ সেও এই সময়টায় উপস্থিত রয়েছে। রাতিশার কথায় নিবিড় নীরব দর্শকের ন্যায় বসে রইল। নিবিড় সচরাচর কথা কমই বলে থাকে, যার জন্য সবার এত কথার মাঝে তাকে একটি কথাও বলতে শোনা গেল না, যা দেখে নিধি ভেতরে ভেতরে নিবিড়ের ওপর রেগে গেল, শুধু প্রকাশ্যে আনতে পারল না। হাওয়া বেগম নীরবতা ভেঙে বললেন, সব কয়টা চুপ করবি? বেশি বড় হইছ সবডি, হ্যাঁ? আমারে কারো চোখে লাগে না? নীরাকে লক্ষ্য করে বললেন, এই ছুরি, তোরে কইতাছি তুই চুপ থাক। এত কথা তোরে কেউ জিজ্ঞাইছে? মেহমানে থাকার হইলে থাকবি, নইলে চলে যা। আমার কথায় বাইরের কেউ নাক গলায়
ওইটা আমার একটুও ভালো লাগে না। হাওয়া বেগমের কথায় নীরা অপমানিত বোধ করলো। বোনের দিকে তাকিয়ে বুঝতে পারলো নিধির চোখে মুখেও তারই ন্যায় রাগের অস্তিত্ব। প্রতিভা দূর থেকে সবটা লক্ষ্য করলো। সেও সামনে এগোনোর মতো সাহস পেল না। এমনকি নাবিলা রহমানকেও ডাকতে দেখা গেল না। সংসারে এতগুলো বছর কাটিয়ে দিয়েছেন, তা সত্ত্বেও তিনি এখন অধি শাশুড়ির বিরুদ্ধে কোনো কথাই বলেন না। তাই চাইলেও তিনি প্রতিভাকে ডাকতে পারলেন না। হাওয়া বেগম টেবিল ছেড়ে উঠতে উঠতে প্রতিভাকে ডেকে বললেন, এই জমিদারের বেডি ওইখানে খাড়ায়া আসোস কেন? যা নাবিলার কাছে গিয়া হালকা সরিষার তেল গরম কইরা আমার ঘরে নিয়ে আয়, দেরি যেন না হয়। দাদি, ও খেয়ে গেলে হয় না? তুই চুপ থাক আহিল, আমি এখন কইছি, তার মানে এখনই আনতে হইব। দেরি কইরা উঠছে, যতই দেরি কইরাই খাইব। হাওয়া বেগম নিজের ঘরে গিয়ে পানের কৌটো খুলে বসলেন। পানের চুন ক্ষুদ্র করে কেটে রাখা সুপারি এবং জর্দার সংমিশ্রণে পান বানিয়ে মুখে পুরলেন। পরম আয়াসে চিবুতে শুরু করলেন। মুখের ভঙ্গিমা দেখে মনে হলো যেন খুব স্বাদের কোনো জিনিস খাচ্ছেন। বার কয়েক চিপিয়ে গালের এদিক ওদিক করতে মুখের ভেতর থেকে লাল রঙের ঝিলক নজরে এলো। প্রতিভা গরম তেল দিয়ে পা মালিশ করার ছলে হাওয়া বেগমের মুখের ভাবমূর্তি খেয়াল করলো। হাওয়া বেগমের পান চিবানোর ব্যাপারটি তার কাছে ভারী সুন্দর লাগলো। মনে মনে ভাবলো, বৃদ্ধ বয়সেও সে এভাবে পান চিবোতে চিবোতে আহুরের সাথে গল্প জুড়ে দেবে। ইস, ব্যাপারটি সত্যি অদ্ভুত সুন্দর। হাওয়া বেগমের কথায় প্রতিভার ধ্যান ভাঙলো। কিরে ছুরি, কোন দিকে মন গেছে তোর? কাজে দেখি একবার মনোযোগ নাই, আর একবার তো তাও আরো ভালো কইরা কইতাছিলি। আপনার ভালো লেগেছিল দাদি? প্রতিভা খুশি হয়ে বলল। হাওয়া বেগম স্বভাবের একটু নরম হলেন, বললেন, ভালো আর কই লাগলো, তবুও তুই ভালো পারস, বাকিগুলা তো সব অকর্মা। এবার একটু খুশিতে ভালো কইরা পা টিপ। প্রতিভা বুঝলো হাওয়া বেগমের ওপর থেকে সবার সাথে যতটা কঠিন ভাব প্রকাশ করেন, সেটা আসলে মহিলার স্বভাবে দাপুটে ভাবের প্রতিফলন। প্রতিভা হাওয়া বেগমকে একটু বাজিয়ে দেখতে চাইলো। মজার ছলে বলল, দাদি, আপনার পান খাওয়াটা না আমার খুব ভালো লেগেছে। আমি শিওর দাদা আপনার পান খাওয়া দেখলে দৈনিক একবার করে আপনার প্রেমে পড়ে যায়। হাওয়া বেগম প্রতিভার কথার কারণে যুবতীর ন্যায় লজ্জা কুঁকড়ে গেলেন, যা দেখে প্রতিভার মনে হলো তার সামনে এক সদ্য কিশোরী প্রেমিকা বসে আছে, যাকে কিনা সে তার প্রেমিকের কথা বলে লজ্জা দিয়েছে, অথচ প্রকৃতি অর্থে তিনি একজন বয়স্ক মহিলা। প্রতিভার কাছে ব্যাপারটি বেশ চমৎকার লাগলো। হাওয়া বেগম লজ্জা কাটিয়ে বললেন, যা, আজকের জন্য তোর ছুটি। তোর উপর আমি অনেক খুশি হয়েছি, বুঝছ? মাঝে মাঝে আমার ধারে বসিস, দুইজনে মিলা গল্প করমু। মুবিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হন্য হয়ে মনিরুল ইসলাম যত্রতত্র লোক পাঠালেন, যে করেই হোক মুবিনকে খুঁজে পাওয়া চাই। এত কড়া পাহারায় রাখার পরেও ছেলে কিভাবে বেরিয়ে গেছে ভেবে তেড়ে গেলেন নিজের স্ত্রীর দিকে। সবকিছুর জন্য দোষী সাব্যস্ত করলেন মুবিনের মাকে। অথচ মনিরুল ইসলামের কথা শুনে নির্বাক হয়ে স্বামীর পানে চেয়ে রইলেন মুবিনের মা। সবটা বুঝতে কিঞ্চিত পরিমাণ সময়ের প্রয়োজন পড়ল তার। অবশেষে বোধগম্য হতে মনের কোণে একটি কথাই উকিঝুঁকি মারল, ছেলে তার বিপদে আছে। ছেলে হারানোর ভয়ে আহাজারি শুরু করে দিলেন। কারণ মনিরুল ইসলামের এতটা সাবধানতা অবলম্বন করার পরেও মুবিনের মা ছেলেকে ছাড়াতে রাজি হয়নি। মনিরুল ইসলাম মাথায় হাত দিয়ে বসে পড়লেন। মুবিন যদি প্রতিশোধ পরায়ণ হয়ে প্রতিভার প্রতি ক্ষতি করে বসে, তাহলে এবার সবটা ভেস্তে যাবে। সামনের সপ্তাহে মুবিনের ফ্লাইট ইন্ডিয়া পাঠিয়ে দেবেন সিদ্ধান্ত নিয়েছিলেন মনিরুল। তারপর পরিস্থিতি অনুকূলে এলে আবারও নিজের কাছে বাংলাদেশে আনবেন। কিন্তু বর্তমান অবস্থা হয়েছে তীরে এসে তরি ডোবার মতো। আহিরকে গত কয়েকদিনে তার চেনা হয়ে গেছে। আহিরের কানে একবার খবর গেলে মুবিনকে চিঠি পাতাল করে বের করে আনবে, কিন্তু তাতে বরং হিতে বিপরীত হবে। কারণ আহিরের কানে খবর যাওয়া মানে মুবিনের জন্য ঘোর বিপদ। বাবা হয়ে মনিরুল ইসলাম চান না ছেলেকে ভয়ানক বিপদের মুখোমুখি ফেলতে। তাই কারোর আশা না করে সব শেষে তিনি নিজে বেরিয়ে গেলেন ছেলেকে খোঁজার উদ্দেশ্যে। হাওয়া বেগমের কথার খোঁটা নীরার শরীরে বিষের মতো বিচ্ছে। জীবনে আজ অবধি কেউ তাকে হেনস্থা করেনি,
অথচ এ বাড়িতে সেসব হেনস্থা ভোগ করতে হচ্ছে। রাগে কটমট করতে করতে বড় বোনের কাছে নালিশ জানায়। আপু, তোমার দাদির শাশুড়ি কিন্তু বেশি বেশি করছে। মহিলা নিজের পরিবার থেকে কোনো আদব কায়দা শিখে আসেনি, অথচ তোদের কিনা এসব বলে। মাঝে মাঝে আমার মন চায় এ বুড়িকে গলা টিপে মেরে ফেলি। তোমরা কিভাবে সহ্য করো? উফ, ডিসগাস্টিং। নিধি তাকে শ্বাসরস্ত করলো। সহ্য করছি তো নিবিড়ের দিকে তাকিয়ে। কত করে বলি আলাদা হয়ে যেতে, কে শোনে কার কথা? বুড়িটা শুরু থেকেই এইরকম জ্বালিয়ে যাচ্ছে। আজ খালি বাবা একবার বাড়িতে আসুক, আমি এর একটা পিহিত করেই ছাড়বো। সে আর হয়েছে, তার আগে তোমার জামাইকে ঠিক করো। সেও তো বসে বসে সব শুনেছে, কই একটা কথারও তো জবাব দিল না। উত্তরে নিধি ভাবুক ভঙ্গিতে নীরবতা পালন করলো। প্রতিভা হাসি মুখে হাওয়া বেগমের রুম থেকে বেরিয়ে আসে। এতটা মজা শেষ কবে পেয়েছে সেটা প্রায় সে ভুলেই গেছে। প্রতিভার সামান্য কথায় তখন হাওয়া বেগমের প্রতিক্রিয়া দেখার মতো ছিল। অবশ্য তিনি যে বদরাকি মহিলা একবার টের পেলে প্রতিভা আর রক্ষে নেই। প্রতিভা মনে মনে ভাবছিল কিছু কিছু ক্ষেত্রে তেল মেরে যদি ওনার মতো মহিলার মন জয় করে ফেলে তাহলে তেল মারাই যায়। যদি সম্ভব হতো তাহলে ঠিক ছবি তুলে রেখে দিত। আহির ঘরে বসে প্রতিভার জন্য অপেক্ষা করছিল। প্রতিভাকে তার দিকে এগোতে দেখে আহির সেদিকে দৃষ্টি স্থির করলো। প্রতিভার চোখে মুখে খুশির ঝলকানি নজরে পড়তে আহির ভ্রু কুঁচকালো। কি ব্যাপার মিসেস, এত খুশি কেন? আহিরের দৃষ্টি লক্ষ্য করে প্রতিভা হাসি থামিয়ে দিল, বলল, না এমনি। এমনি এমনি তো আপনাকে হাসতে দেখি না আমি। কই শেষ কবে এভাবে হাসতে দেখেছি মনে পড়ে না তো। প্রতিভা খানিক সময় নিয়ে ভাবলো আহিরকে নিয়ে বলবে নাকি বলবে না। যদি সে এতে কিছু মনে করে তখন, বা তার দাদির সাথে ফাজলামো করার জন্য যদি তিনি রেগে যায় তবে। আহিরের চেহারার দিকে তাকিয়ে বুঝতে চাইলো, দেখলো আহির জবাবের আশায় তারই পানে তাকিয়ে আছে। দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে প্রতিভা হাওয়া বেগমের ব্যাপারে সবটা বলল আহিরকে। প্রতিভাকে অবাক করে দিয়ে আহির ফিক করে হেসে ফেললো, বলল, তুমি যে এত ফাজিল জানতাম না তো। এসব কোনো ব্যাপারই না, এর থেকেও কত বড় বড় ফাজলামো যে করেছি। প্রসঙ্গ ঘুরিয়ে বলল, আপনি আজ অফিসে গেলেন না যে? যাবেন না? কেন, আমি থাকলে তোমার কোনো অসুবিধা? আমার অসুবিধা হবে কেন? আপনার বাসায় আপনি থাকবেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। প্রতিভাকে বিভ্রান্ত করার জন্য আহির প্রশ্ন করলো, তাহলে তুমি বলছো তোমার কিছু না? আহিরের এহেন প্রশ্নে প্রতিভা তাৎক্ষণিক সমাধান খুঁজে পেল না। না, এরকম কোনো ব্যাপার নয়। অনেক তো বেলা হলো, কিছু খেয়েছো বলে তো মনে হয় না। দেখো টেবিলে রাখা আছে, খেয়ে ওষুধ খেয়ে নিও। প্রতিভা মাথা নেড়ে সায় দিল। কাল রাতে সে যেই একটুখানি মুখে তুলেছিল তারপরে আর কিচ্ছুটি খাওয়া হয়ে ওঠেনি। তার উপর এত বেলা অবধি না খেয়ে থাকায় সত্যিকার অর্থে বেজায় খিদে পেয়েছিল। মনে হচ্ছিল পেটের ভেতরে ইঁদুর হাডুডু খেলা শুরু করে দিয়েছে। জনমানব শূন্য এক পোড়া বাড়ির সামনে এসে থেমে গেল মুবিন। বাড়িটির অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার মতো অবস্থা। শুধু পেছনের দিকটায় একটা কামরা এখনো ঠিকঠাক রয়েছে, যা সর্বদা তালা মেরে বন্ধ অবস্থায় রাখা থাকে। বাড়িটির আশেপাশে লোকজনের যাতায়াত নেই বললেই চলে। এমনকি এর হদিস সবার জানা থাকলেও ভয়ে অনেকে এদিকে আসে না। বলা হয়ে থাকে অনেক বছরের পুরনো বাড়িতে জিন কিংবা ভূত প্রেতের বসবাস থাকে। সে ব্যাপারে চিন্তা করে এদিকটায় সচরাচর কেউ আসে না। মুবিন চায় পাশে তাকিয়ে একবার চোখ বুলিয়ে নিল। আগে যখন মুবিন কোনো ছেলের সাথে বড় ধরনের ঝামেলায় জড়াতো তখন তুলে এনে এখানে শায়েস্তা করত। প্রায় 1 বছর আগের সেই বিদঘুটে কথা মনে হতে মনটা একদম যেন নিজের প্রতি ক্ষোভ প্রকাশ পেতে চাইল। মুবিনের দেখা দেখে তাল মিলিয়ে থেমে গেল রিয়াদ। মুবিন সামনের দিকে না এগিয়ে পিছন ফিরে রিয়াদের দিকে তাকালো। রিয়াদ জানতে চাইল, কিরে থেমে গেলি কেন? ভেতরে চল। এত তারা কিসের? আস্তে ধীরে যাই বরং। তার আগে তুই আমাকে বল, এত জায়গা থাকতে এখানে কেন এনেছিস? মুবিনের কণ্ঠে সন্দেহ ফুটে উঠেছে। মুবিনের সন্দেহ দূর করার উদ্দেশ্যে রিয়াদ মুখ খুলল। কেন আবার এখানে এনেছি যেন কেউ তোকে খুঁজে না পায়। মুবিন মৃদু হেসে বলল, সত্যি তাই? মুবিনের হাসি রিয়াদের মনে ভয়ের সঞ্চার ঘটালো। ক্ষণিকের স্বাভাবিকতা থেকে বেরিয়ে এসে রিয়াদের শরীর ঘামতে শুরু করলো। আমতা আমতা করে রিয়াদ বলল, নয়তো কি তুই বল।
রিয়াদ, তুই কি ভাবছিলি দুনিয়াতে তুই একাই চালাক আর বাকি সব বেকুব? আমি সব জানি রিয়াদ, সুতরাং কিছু না লুকিয়ে সবটা স্বীকার করে ফেল। কি জানিস তুই? কিছুই জানিস না। যদি জানতিস তাহলে এতদিনে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতি, কিন্তু না, সেটা তো করবি না। কেন করবি? তোরা উচ্চবিত্ত পরিবারের লোকেরা একের পর এক অন্যায় করে বেড়াবি, আর তারপর ক্ষমতা এবং টাকার জোরে পার পেয়ে যাবে। অথচ আমাদের দেখ, সাধারণ ঘরের সন্তান আমরা, না আছে ক্ষমতা, টাকা, পয়সা, প্রতিপত্তি, তাই তো আমাদের কপালে জুটে অপমান, লাঞ্ছনা। মুবিন রিয়াদের কাঁধে হাত রেখে বলল, কি বলতেছিস এসব? মাথা ঠিক আছে তোর নাকি খারাপ হয়ে গেছে? কি বলতেছি বুঝবি না তো? বুঝবি কিভাবে? রিয়াদ তার সেলফোন ঘেটে অল্প বয়সী এক তরুণীর ছবি বের করলো। মুবিনকে দেখিয়ে বলল, এই মেয়েটাকে চিনিস নাকি বলবি ভুলে গেছিস? মুবিন স্ক্রিনে মেয়েটির ছবি দেখতে চমকে উঠল। আনমনে মুখ ফুটে বেরিয়ে এলো, নিশি? 2 অক্ষরের নামটি মনের ভেতর ভেসে উঠল 2 বছর আগের ঘটনা। মুবিন রিয়াদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এই মেয়েটাকে তুই কিভাবে চিনিস? কি হয় তোর? রিয়াদ তাচ্ছিল্যের সাথে হাসলো। এক কথায় বলতে গেলে আমার সব ছিল মেয়েটা, সব, কিন্তু তুই ওকে বাঁচতে দিলি না। কথাগুলো বলার সময় রিয়াদের স্বর ধীরে ধীরে অস্বাভাবিক হচ্ছিল। হঠাৎ সে চিৎকার করে বলে উঠল, তুই মেরে ফেলি তাকে? তোদের অত্যধিক বাড়াবাড়িতে মেয়েদের সম্মানে কতটা আঘাত লাগতে পারে সেটা তোরা একবারও যদি ভেবে দেখতি, তাহলে আজকে আমার নিশি আমার হয়ে বেঁচে থাকতো। ছবিটিতে হাত বুলাতে বুলাতে বলল, বিয়ে করার কথা ছিল আমাদের, একসাথে দুজন কত স্বপ্নে চাল বুনেছি। মুবিন নিশ্চুপ চেয়ে রইল, জবাব দেওয়ার মতো কোনো উত্তর খুঁজে পেল না। রিয়াদ বলল, তাই আমিও প্রতিভাকে তোর থেকে সরিয়ে ফেলেছি। প্রতিভার ভাগ্য ভালো, যার জন্য সে এবং তার পরিবার তোকে মেনে নেয়নি, তুলে দেয়নি তোর মতো লম্পটের হাতে, নাহলে আজ তারও পরিণতি নিশির মতোই হতো। মধ্যাহ্নের বেলা 1টা। আহির গভীর ঘুমে আচ্ছন্ন। কাল সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। প্রতিবার শাশুড়ি নাবিলার সাথে রান্নাঘরে কাজে ব্যস্ত সময় পার করছে। বাসায় একমাত্র জামাইয়ের আপ্যায়নের জন্য তোড়জোড় চলছে। খানিক সময় আগে রাতিশা জানালো দুপুরের দিকে মেহেদি আসবে এবং তাকে সঙ্গে করে নিয়ে যাবে। রাতিশার সাথে সাথে বাসার বাকি সদস্যরাও খুশি। এতদিন ধরে রাতিশার মনমরা হয়ে থাকাটা কেউ মেনে নিতে পারছিল না। অবশেষে মরুর বুকে এক পশলা বৃষ্টি নামলো। আয়শা ব্যস্ত হয়ে পড়ল একমাত্র মেয়ে জামাইয়ের আপ্যায়নের কাজে। খেয়াল রেখেছেন যেন আপ্যায়নে কোনো প্রকার ত্রুটি দেখা না দেয়। নাবিলা মনে মনে প্রতিভার প্রতি সন্তুষ্টির ঢেকুর তুললেন, তবে সামনাসামনি তা প্রকাশ করলেন না। ভেবেছিলেন এক বউ তার ওপর দিয়ে নিজের মতো চলে। স্বামী, শ্বশুর, শাশুড়ি কিংবা গুরুজনদের যেমন তোয়াক্কা করে না, আর একজন নিশ্চয়ই এর ব্যতিক্রম হবে না। নিধির আচরণে বিরক্ত এসে গেছে, তাই ভেবেছিলেন ছোট ছেলের জন্য নিজের পছন্দ মাফিক কোনো মেয়েকে ঘরে তুলবেন, নয়তো নিবিড়ের মতো নিজের পছন্দ করলে নিধির মতোই জেদি মেয়ে পড়বে। কিন্তু শুরু থেকেই প্রতিবার ব্যবহারে তিনি সন্তুষ্ট, তাই না চাইতেও তাকে মনে ধরে যায়। এজন্য এখন সবার সাথে সাথে প্রতিভাকে আগ বাড়িয়ে কাজে হাত লাগাতে দেখে তিনি বরং খুশিই হলেন। প্রতিবার রুমে আসতে আহিরকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়, যদিও আহির অসময়ে ঘুমানোর কারণটা সে ঠিক বুঝতে পারল না। তবুও সেদিকে খুব একটা পাত্তা না দিয়ে নিজের মতো ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। পানির ছিটে চোখে পড়তে আহিরের ঘুম ভেঙে গেল। ঘুমের ব্যাঘাত ঘটায় চেহারা জুড়ে ভর করল রাজ্যের সব বিরক্তি। বুঝলো এ কাজ প্রতিভা ছাড়া আর কারোর হতে পারে না। মা নিশ্চয়ই এমন কাজ করবেন না, তিনি আর যাই করুক, অন্তত আহিরের ঘুমের ব্যাঘাত ঘটানোর মানুষ নয়। রাজ্যের বিরক্তি নিয়ে আহির কিছুটা বলতে যাবে, এর আগে চোখ পড়ল দর্পণের সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে, যে কিনা তখন মনোযোগ সহকারে মাথার ভেজা চুলগুলো থেকে পানি মুছবার কাজে ব্যস্ত ছিল। আহির সেদিকে কিছুক্ষণ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল, আনমনে বলে উঠল, সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলো। অত বড় ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য নিজের করে পেলাম, এমন সৌভাগ্যই বা তিনি কতজনকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আহির বিছানা ছেড়ে উঠে প্রতিভার দিকে এগিয়ে গেল। প্রতিভার হাত থেকে তোয়ালেটি টেনে নিয়ে আলতো হাতে তোয়ালের সাহায্যে চুলগুলো মুছে দিতে দিতে বলল, তোমার এই ভেজা চুলগুলো কাল সারা রাত আমার ঘুম কেড়ে নিয়েছে, এখন আবার সেই এগুলোই আমার ঘুমের ব্যাঘাত ঘটালো। এদের সাথে আমার শত্রুতা কি বলো তো? কাল রাতে আপনি ঘুমাননি?
প্রতিভার কণ্ঠে বিস্ময় এসে ভর করলো। পাশে প্রেয়সী জ্বরের ঘরে আজে বাজে বকলে আমি কিভাবে ঘুমাই বলো তো? আমার আবার কখন জ্বর উঠলো, কই মনে নেই তো। তাহলে বলছো আমি মিথ্যা বলছি? না, তা হতে যাবে কেন? সত্যি বলেও তো মানতে চাইছো না। এখন থেকে রাতে কখনো শাওয়ার দেবে না, মনে থাকবে? শাওয়ার না নিয়ে উপায় ছিল না, ভ্যাবসা গরমে দম বন্ধ লাগছিল যে। লাগলে লাগবে, তাও দেবে না, আমি যেন কখনো না দেখি। চেয়ারম্যানের বাড়ির পেছন সাইডে অবস্থিত বাগানের ডোবায় পুলিশ একটি পচন ধরা মরদেহ উদ্ধার করেছে। চেহারা সমেত পুরো দেহই প্রায় পচে গেছে। লোকটিকে চেনার মতো কোনো উপায় নেই। এদিকে গত 1 সপ্তাহ ধরে চেয়ারম্যানের ছেলে মুবিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরূপ ঘটনা এর আগে কখনো ঘটতে দেখা যায়নি, যার দরুনে ঘটনার পর পুরো মহল্লার মানুষের মাঝে এক প্রকার হইচই শুরু হয়ে গেছে। কারো কারো অনুমান এ লাশ চেয়ারম্যানের ছেলে মুবিনেরই। যদিও পুলিশ অনুমানের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেয় না, তবুও সবার কথা শুনে লাশটির ময়না তদন্তের পাশাপাশি চেয়ারম্যান মনিরুল ইসলামের ডিএনএ মিলানোর দরকার মনে করলেন। অবশেষে সত্যিটা উন্মোচন হলো। রিপোর্টে বলা হলো এটি সত্যিকার অর্থেই মুবিনেরই লাশ। মনিরুল ইসলাম রিপোর্ট দেখে ধূপ শব্দে মাটিতে বসে পড়লেন। একমাত্র ছেলে হারানোর শোকে নিস্তব্ধতা তাকে পুরোদমে ঘিরে ধরেছে। লাশটি তত্ত্বাবধানের পুরোটা সময় নীরব দর্শকের ন্যায় চেয়ে দেখছিলেন, মনে মনে শুধু প্রার্থনা করেছিলেন রিপোর্টে যেন কোনোভাবেই মুবিনের নামটা না উঠে আসে। গতকাল সারা রাত নির্ঘুম কাটিয়েছেন। তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ জানালেন অপকর্মের সব শাস্তি তাকে দেওয়া হোক, বিনিময়ে ছেলেকে যেন সুস্থ এবং জীবিত অবস্থায় পাওয়া যায়। অথচ বাঁচানোর সব চেষ্টাই বৃথা গেল। এদিকে মনিরুল ইসলামের স্ত্রী ছেলে হারানোর শোকে আহাজারি করছে। বার কয়েক জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েছেন। ফেসবুক নিউজ ফিড স্ক্রল করতে করতে একটি সংবাদের দিকে নজর পড়তে থমকে গেল প্রতিভা। যে হাত দ্বারা স্ক্রল করছিল মনে হচ্ছিল হাতটি অসাড় হয়ে গেছে। সারা শরীরে কম্পন অনুভূত হলো। আচমকা চেনা জানা কোনো ব্যক্তির বীভৎস মৃত্যুর ঘটনা শুনে তার মস্তিষ্ক জুড়ে আলোড়ন তৈরি করলো। লোকটি যেমনই হোক, কিছু সময়ের জন্য মনে হলো হয়তো ভুল কিছুই দেখেছে। মাথা থেকে সব চিন্তা উপড়ে ফেলার অবাধ্য চেষ্টা চালায়। পর মুহূর্তে পুনরায় সেদিকে নজর রাখতে পরিবর্তনের পরিবর্তে একই কাহিনীর পুনরাবৃত্তি ঘটল। হাতে থাকা ফোনটি তৎক্ষণাৎ রেখে দিয়ে ঝিম মেরে বসে রইল। ফোনটি রাখতে সশব্দে সারা রুম কাঁপিয়ে বেজে উঠল। রিংটনের শব্দ কর্ণকুহরে পৌঁছাতে প্রতিভার ধ্যান ফিরল। কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে কানে ঠেকাতে অতি পরিচিত পুরুষালী কণ্ঠ ভেসে উঠল। তুমি ঠিক আছো? প্রতিভা তাৎক্ষণিক জবাব দিতে পারল না। নিজেকে সামলে নিতে তার কিছু পরিমাণ সময়ের দরকার পড়ল। অতঃপর শান্ত গলায় বলল, আচ্ছা, আমার কাজ অলমোস্ট শেষ, আমি তাড়াতাড়ি চলে আসবো। একা বলে একদম ভয় পাবে না, কেমন? প্রতিভা সম্মতিসূচক বলতে অপর পাশের জনলাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। পুরো বাসায় আপাতত প্রতিভা একাই রয়েছে। বাসার সবাই নিধিদের বাড়িতে দাওয়াত পড়েছে। নীরার আকন্দ আজ। এক প্রকার জোরপূর্বক পারিবারিকভাবে বিয়েটা দেওয়া হচ্ছে। সামনের মাসে আনুষ্ঠানিকভাবে তুলে নিয়ে যাবে। নাবিলা নিজের সাথে করে প্রতিভাকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু অসুস্থতার বাহানা দেখিয়ে প্রতিভাকে যেতে দিল না আহির, এমনকি নিজেও গেল না। নীরা প্রতিভার প্রতি এখনো অনেক আক্রোশ জমে আছে। কখন তা কমবে বলে মনে হয় না আহিরের। প্রতিভাকে কেউ কারণ নতুন জীবনের কাটা ভাবুক, এটা আহির একদমই চায় না। প্রতিভাকে সব দিক থেকে আগলে রাখার যথাসাধ্য চেষ্টা তার। প্রতিভা বারান্দার কার্নিশে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। দৃষ্টি তার দূরের রাস্তায় ছুটে চলা ব্যস্ত যানবাহনগুলোর দিকে। মনটা হঠাৎ করে কোনো কারণ ছাড়া ভীষণ উদ্বিগ্ন হয়ে আছে। ভাবনা জুড়ে ছোটাছুটি করছে মুবিনের আকস্মিক মৃত্যুর ঘটনাটা। 8 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পর আহিরের দেখা মিলল। আহির এসে প্রতিভাকে একটি সুন্দরতম মুচকি হাসি উপহার দিল, যা প্রতিভার কাছে মনে হলো এটি বুঝি তার হৃদয় আঙিনায় দরজায় গিয়ে টোকা মারল। ফ্রেশ হয়ে এসে দুজনে মিলে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব সম্পন্ন করলো। প্রতিভা আহিরের বুকে মাথা ঠোকালো। উদ্বিগ্নতা কাটানোর এই একটাই উপায় তার জানা আছে। আহির প্রতিভার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মিসেস, আপনার কি মন খারাপ? প্রতিভা আহিরের বুক থেকে মাথা তুলল। আহির, মুবিন মারা গেছে। পুলিশ কাল সকালে মুবিনের লাশ তাদের বাড়ির পেছনের ডোবা থেকে উদ্ধার করেছে। আহির কিছুটা সময় নিশ্চুপ রইল।
আহিরের নীরবতায় প্রতিভা বলল, কি হলো, কিছু বলছেন না যে? নিউজটা দেখেছি আমি, সবটা দেখে এই ব্যাপারটা তো ক্লিয়ার যে এটা একটা পরিকল্পিত মার্ডার ছিল। প্রতিভা বিরক্তি প্রকাশ করলো। আপনি কি করে বুঝলেন এটা খুন, নাকি আপনি করেছেন? প্রতিভার বোকার মতো প্রশ্ন করা দেখে আহির হাসলো। আমরা যদি ওকে খুন করবই তো তাহলে তো কবেই করে ফেলতাম। দেশে এত আইনি ব্যবস্থা থাকতে আমার কি দরকার ওর মতো সামান্য একটা চুনোপুটিকে খুন করার। প্রতিভা দীর্ঘশ্বাস ছাড়লো, বলল, আপনার কাছে চুনোপুটি হতে পারে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কাছে এরা অনেক শান্তিশালী। তাদের ক্ষমতাই আমার পরিবার থেকে আমাকে আলাদা করেছিল। পোড়াবাড়ির ধুধু অন্ধকারচ্ছন্ন ঘরের মেঝেতে বসে আছে রিয়াদ, ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। মুবিনের প্রতি এতদিনের জমে থাকা প্রতিশোধের আগুন অবশেষে নিভল। মুবিনকে মেরে মুবিনের মরদেহ রাতের অন্ধকারে তাদের বাড়ির পেছনে ডোবায় ফেলে দিয়েছে। মনিরুল ইসলামের পাগলা কুকুরের ন্যায় হন্য হয়ে ছেলেকে খুঁজতে দেখার মাঝে এক পৈশাসিক আনন্দ পেয়েছে রিয়াদ। চেয়ারম্যানের অপকর্মের এরূপ প্রতিনিধির জন্য এতদিন ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে এসেছে। মুখোশের আড়ালে অবস্থান করে শত্রুর সাথে হাত মিলিয়েছে। অবশেষে সে নিজের কাজে সফলতা পেল। রিয়াদের হাতে থাকা ফোনের স্ক্রিনে ভেসে আছে একটি সুখী সুন্দর পরিবারের ছবি। মায়াভরা চাহনিতে তাকিয়ে আছে ছবিটির দিকে রিয়াদ। ছবিটির দিকে তাকিয়ে পুরনো হিসাব কষতে ব্যস্ত সে। একে অপর আর একটি ছবির দিকে কিছু সময় ধরে তাকিয়ে রইল, যা ছিল নিশি নামের মেয়েটির। সম্পর্কে নিশি একদিকে রিয়াদের ফুফাতো বোন হলেও অন্যদিকে ছিল বাগদত্তা। বাবা মা কেউ নেই রিয়াদের, এই এক ফুপুর কাছেই মানুষ হওয়া তার। নিশি ছিল সাধারণ মধ্যবিত্ত বাবা মায়ের একমাত্র মেয়ে। এদিকে ছোটবেলায় রিয়াদের বাবা মা এক গাড়ি দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে তারাই রিয়াদকে নিজেদের ছেলের মতো মানুষ করেন। এতিম ছেলেটার আচরণে মুগ্ধ হয়ে নিশির বাবা মা নিশিকে রিয়াদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে নিশি এবং রিয়াদের মধ্যেও মন দেওয়া নেওয়া হয়ে গিয়েছিল। তবে তো ঠিকঠাক চলছিল। আচমকা মুবিন নামক ঝড় এসে তাদের জীবনটা উলটপালট করে দেয়। ছেলে মেয়ে দুটো বড় হচ্ছে, সদ্য যৌবনে পদার্পণ করার তরুণ একই বাসায় থাকা দুজনের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। তাই তো তাদের ভবিষ্যতের কথা ভেবে রিয়াদকে পড়াশোনার জন্য অনেক আগে ঢাকায় পাঠিয়ে দেয় নিশির বাবা। হোস্টেলে থেকে নিজের পড়াশোনা চালিয়ে গেছে রিয়াদ। অতঃপর একদিন ফিরে আসতেই তাকে স্বীকার করতে হলো কঠিনতার বাস্তবতার সম্মুখীন। পরিবার এবং ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে। বাড়ির আঙিনায় তার আসার জন্য পথ চেয়ে আছে অপেক্ষারত অবস্থায় তিনটি প্রিয় মানুষের মরদেহ। নিশির লিখে যাওয়া চিঠির মাধ্যমে মুবিন জানতে পেরে নিশিকে গণধর্ষণ করা হয়েছিল। নিশির ভাষ্যমতে অপরাধীর তালিকায় শীর্ষে অবস্থান করেছে মুবিন, কারণ ধর্ষণে তার প্রত্যক্ষ অবস্থান না থাকলেও দলের লোকের দ্বারা কাজটি করিয়েছে। চেয়ারম্যান জানতে পেরে ছেলে এবং দলের লোকেদের অপকর্মের জন্য কোনো শাস্তির ব্যবস্থা নেননি, বরং পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করেন। প্রথমে পুলিশকে নিজের কবজায় করে, পরবর্তীতে লোক পাঠিয়ে নানানভাবে হ্যারাস করে। লোক সমাজের কাছে অপমান সহ্য করতে না পেরে রিয়াদকে তারা একা করে দিয়ে পরলোকে গমন করে। রিয়াদ নিশির ছবিতে হাত বুলাতে বুলাতে বলল, আমার অসমাপ্ত কাজের পরিসমাপ্তি ঘটেছে নিশি। তোকে ছুঁয়ে সেদিন প্রতিজ্ঞা করেছিলাম তোর মৃত্যুর প্রতিশোধ নিয়েই ফিরবো। আজ আমি নিজের কাজে সফল। তুই না অন্ধকারকে ভীষণ ভয় পেতিস, তোকে এখন থেকে আর একা একা অন্ধকারে ভয় পেতে হবে না। আমি আসছি, তোকে একা থাকার আর সুযোগ দিচ্ছি না, আমি আসছি। নিজের অসমাপ্ত কাজের পরিসমাপ্তি ঘটিয়ে রিয়াদ বেছে নিল আত্মহত্যার মতো ভয়ঙ্কর পথ। অথচ একটিবার ভেবে দেখল না আত্মহত্যা মহাপাপ, যার জন্য এর পরিণতি স্বরূপ পরকালে কঠিন শাস্তি অপেক্ষা করছে। মুবিনের মরদেহ পাওয়ার দিন তিনেক পরে আশ্চর্যজনকভাবে আরো একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যদিও এর ধরন ছিল মুবিনের দেহের চাইতে ভিন্ন, লাশটি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানানো হয়। অর্থাৎ অবস্থা দেখে বলে দেওয়া যায় এটা আত্মহত্যার কেস। তবে পুলিশের এই লাশের জন্য পরিচয় নিয়ে সেরকম কোনো কষ্ট করার প্রয়োজন পড়েনি। একদম তাজা মরদেহ দেখেই বলে দেওয়া যাবে এটি গত 2-1 দিন আগেরকার। জানা যায় দেহটি আর কারণ নয়, বরং মুবিনের দলের বিশ্বস্ত ছেলেটি রিয়াদের ছিল। রিয়াদের মরদেহর পাশে পুলিশ কয়েকটি জিনিস কুড়িয়ে পায়, যাতে স্পষ্ট খোলাসা হয়ে যায় মুবিনের হত্যাকারীর নাম এবং হত্যার উদ্দেশ্য।
গভীর রাত, এক অদ্ভুত স্বপ্নের কারণে ঘুম ভেঙে যায় প্রতিভার। চোখ খুলতে দেখতে পেল আহির আগে থেকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। প্রতিভাকে তাকাতে দেখে আহির ভ্রু কুচকালো, জিজ্ঞেস করলো, কোনো সমস্যা, কোনো খারাপ স্বপ্ন দেখেছো? প্রতিভা মুচকি হাসলো, বলল, সমস্যা তো বটেই, তাও বিরাট বড় সমস্যা। প্রতিভার কথায় আহিরকে উৎসুক দেখালো, বলল, কি হয়েছে? প্রতিভা আহিরের হাতটি টেনে নিজের পেটের উপর রাখলো, লজ্জা মিশ্রিত কণ্ঠে জানালো নতুন অতিথির আগমনের সংবাদ। আল্লাহ পাক অর্ধেক শাস্তি মানুষকে দুনিয়াতেই দিয়ে দেন, যেমনটা ঘটেছে চেয়ারম্যান মনিরুল ইসলামের পরিবারের। ছেলের পাপের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে একভাবে না একভাবে তাকে শাস্তি পেতেই হয়েছে। তাই বলবো, কখনো হতাশা হবেন না, শুধু ধৈর্য ধরুন, করুন এবং আল্লাহর নিকট সাহায্যের আবেদন করুন। নিশ্চয়ই ওনার সাহায্য অতি নিকটে। আর বাকি রইল নিধি এবং সাইদার কথা। বাস্তবিক অর্থে বলতে গেলে আল্লাহ পাক এত এত পথ দেখানোর পরেও কিছু মানুষ কখনো শুধরায় না। সুখে আর শান্তিতে থাকুক আহির আর প্রতিভার এই পবিত্র বন্ধন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা এমন পবিত্র বন্ধনগুলোকে এক একটা দৃষ্টান্ত সাক্ষ্য করে রাখুক। একজন বিবাহিতা নারীর জীবনের সব থেকে অমূল্য পাওয়া হলো তার স্বামীর ভালোবাসা। স্বামীর ভালোবাসা পেলে পৃথিবীর আর কোনো ভালোবাসার প্রয়োজন নেই বলে আমার মনে হয়।